নতুন মন্ত্রীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। প্রথম কার্যদিবসে সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রীরা কাজে গতি বাড়ানোর প্রত্যয়। নবগঠিত সরকার দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে প্রত্যাশা সাধারণ মানুষের। শিক্ষা, যোগাযোগ ও পর্যটন ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান। এবং তমরু সীমান্তরেখায় থাকা রোহিঙ্গাদের সরাতে মিয়ানমারের নতুন পায়তারা। খালের ওপর নির্মাণ হচ্ছে সেতু। বর্ষায় চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টার কিছু আগে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। এর আগে সকাল 10টায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় না থাকা নিয়ে শরিকদের সঙ্গে কোনো টানাপোড়েন নেই আওয়ামী লীগের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো দেশ পরিচালনার দায়িত্বে এসেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পরদিনই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের পাশে নিয়ে দেশের জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকার প্রধান। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতির পিতার স্বপ্ন পূরণের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কথা লিপিবদ্ধ করেন বঙ্গবন্ধু কন্যা। এর আগে মঙ্গলবার বেলা 10টায় নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত সদস্যদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি হিসেবেও। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুনরায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মন্ত্রিসভা গঠন নিয়ে কোনো শরিক দলের সঙ্গে টানাপোড়েন নেই আওয়ামী লীগের। জনস্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা কাজ করব, পারফরমেন্স করব, সেটাই আমাদের অঙ্গীকার। জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। তাহলে জাতীয় পার্টি তো সেটা মেনে নিয়েছে এবং তারা বিরোধী দলে আছেন, এটি নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি। আমার মনে হয় এই বিষয়টা টানাপোড়েনের বিষয় নয়। আমরা এটা হয়তো বোঝাবুঝির একটা ভুল আছে, তো সেটা ঠিক হয়ে যাবে। এছাড়া মন্ত্রিসভা থেকে বাদ পড়া নেতারা দলের কাজে মনোনিবেশ করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার ও দলকে আলাদা রাখতেই এবার এমন সিদ্ধান্ত দলীয় প্রধানের। দলের কাজও কিছু লোক বেশি করে মনোনিবেশ করুক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব বুঝে নিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পাশাপাশি জানিয়েছেন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে সর্বস্তরে সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। সচিবালয়ে সাজ রব, নতুনদের বরণে উৎসব মুখর পরিবেশ। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা ছিল। নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীরা তাই নিজ নিজ কার্যালয়ে আসতে শুরু করেন দুপুর থেকে। ফুলাল শুভেচ্ছা, আন্তরিক করমর্দন, উষ্ণ অভিনন্দন ছিল তাদের অপেক্ষায়। সেই সব আনুষ্ঠানিকতা সেরে কথা বললেন আগামী দিনগুলোর পরিকল্পনা নিয়ে। উন্নয়নের যে আমরা রোল মডেল তৈরি হয়েছে সারা বিশ্বে, সেটা ধরে রাখতে হলে নিরাপত্তার বিকল্প কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছেন, সেটা বাস্তবায়নের জন্য এবং আমাদের চলমান যেগুলি রয়েছিল প্রজেক্ট, সেগুলি বাস্তবায়নের জন্য আমাদের যা যা করণীয় আমরা করব। প্রশাসন অত্যন্ত গতিশীল হবে, অত্যন্ত দক্ষ হবে এবং জনবান্ধব হবে, যাতে করে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত
এই জনপ্রশাসনের সমস্ত সেবাগুলো অত্যন্ত সহজ সাবলীলভাবে পেতে পারে। আমি মনে করি গুড গভর্নেন্স ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ নেওয়াতে বিশ্বাসী। কারাপশনের জিরো টলারেন্সের কথা নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। সরকার খুবই আন্তরিক, প্রাইম মিনিস্টার সব কিছু মাথায় রেখেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ট্রান্সপারেন্ট ম্যানারে দেশটা তিনি চালাতে চান। গত 10টি বছরে সরকারের যত অর্জন, সেই অর্জনকে, বিশেষ করে এই মন্ত্রণালয়ের যত অর্জন, সেগুলোকে আরও সুসংহত করা এবং যেখানে আরও যা কিছু করা প্রয়োজন সে কাজগুলো করার ক্ষেত্রে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। মেধা, মনন, দেশাত্মবোধের সমন্বয় ছাড়া দেশ পরিবর্তন করা সম্ভবপর নয়। সেই ক্ষেত্রে আমাদের সবার সম্মিলিত ভূমিকা রাখতে হবে। আমাদের যারা বন্ধু রাষ্ট্র, যত রাষ্ট্র আছে, আমরা তাদেরও সহযোগিতা আপনার কামনা করব, তাদেরও পার্টনারশিপ আমরা কামনা করব। সেই পার্টনারশিপটা আমরা চাই সলিড বেস, আমাদের ট্রাস্ট এবং সভরেন্টির বেসিসে। অনেকে পুরনো ঠিকানায় ফিরলেও মন্ত্রণালয়ে তাদের নতুন করেই বরণ করে নেওয়া হয়। আগামী দিনে সরকারের সামনে নানা চ্যালেঞ্জ, আর এই কাজটি সামনে থেকে যারা নেতৃত্ব দেবেন তারা বলছেন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নিশ্চিত করতে হবে সুশাসনও। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। উত্তরের হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের প্রকোপ। রংপুরে শীতের সঙ্গে বাড়ছে পুড়ে হতাহতের সংখ্যা। এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে 3 জনের মৃত্যু। ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন সহ সিলেট অঞ্চলের রাস্তাঘাটের সংস্কারে নতুন সরকারের কাছে প্রত্যাশা তুলে ধরেছেন সিলেটবাসী। এছাড়া রেল সড়ক ডবল লাইনে উন্নীতকরণ ও পর্যটন ক্ষেত্রে আরও উন্নয়নের দাবিও জানান তারা। অবহেলিত শিশুদের শিক্ষার আওতায় আনার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত সহ সিলেট নগরীকে আধুনিক শহরে রূপান্তরের প্রত্যাশা সিলেটবাসীর। আমাদের প্রথম দাবিটা হচ্ছে রাস্তাঘাটগুলো উন্নত হোক, পয় নিষ্কাশন সুবিধাগুলো ঠিকমতো হোক, শিক্ষার ব্যবস্থাগুলোকে যাতে আরেকটু প্রাধান্য দেওয়া যায়, স্পেশালি যেসব বাচ্চারা শিক্ষা বঞ্চিত। যে জায়গাতে মনে করেন কারেন্ট বিদ্যুৎ নাই সেই জায়গাতে বিদ্যুৎটা দেওয়ার জন্য, করার জন্য, সংযোগ করার লাগি ঢাকা সিলেট রোডটা 4 লেন হইতো। তারপরে আন্তর্জাতিক সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ডাইরেক্ট লন্ডন টু সিলেট বিমানবন্দর সরাসরি চালু হইতো। অনেক জায়গায় গার্মেন্টস আছে, আমাদের সিলেটে এইরকম কিছু নেই। এইরকম কোনো একটা ইন্ডাস্ট্রিজ গুলো আমাদের কর্মসংস্থান করার আহ্বান। পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় গঠন করার জন্য জোর দাবি জানাচ্ছি। সমস্ত সিলেটের সিকিউরিটি ব্যবস্থার জন্য 383টা ক্যামেরা স্থাপন করার, এটা দ্রুত গতিতে স্থাপন করে সিলেটবাসীকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ডাবল ট্রেন লাইন, এটা বর্তমান সরকার শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনায় সিলেটের শাম্পান রেস্তোরাঁ থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার ইকলামুর কবির। জাফর, জনপদের সিলেটের জনপদের সময়ে আমার সাথে যোগ দিয়েছেন নতুন প্রজন্মের 3 জন, রজতকান্তি গুপ্ত, সাইমা সাইদ ও শেখর দিবাকর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জনপদের সময়ে অংশগ্রহণ করার জন্য। নতুন সরকার গঠন হয়েছে, একেবারে নতুন প্রজন্ম, যা 47 জন মন্ত্রী পরিষদের মধ্যে 27 জন একেবারে নতুন। আপনারা জানেন গতকালকে শপথ গ্রহণ করেছে এবং আজ থেকেই তারা কার্যক্রম শুরু করেছে, অফিসে বসছেন এবং বাংলাদেশ নিয়ে ভাবছেন। রজতকান্তি গুপ্ত, আপনার কাছে জানতে চাইবো, এই যে নতুন যে সরকার, এই নতুন সরকারের কাছে সিলেট বিভাগের একজন নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে, একজন নাট্যকর্মী হিসাবে আপনার কি প্রত্যাশা রয়েছে? ধন্যবাদ ইকু ভাই। মূলত আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে বলতে চাই, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগে সিলেটে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে 2100 সাল পর্যন্ত তার একটা ভিশনের কথা বলেছিলেন। আমরা যদি সেদিকে লক্ষ্য রাখতে যাই তাহলে আমি বলবো আমাদের শিশুদের প্রতি এখনই খেয়াল দেওয়া উচিত। সিলেটের সংস্কৃতি কর্মীদের অনেক দিনের দাবি ছিল যে আমাদের শিশুদের বিনোদনের জায়গা, শিশুদের সংস্কৃতি চর্চার জন্য যে শিশু একাডেমিগুলো রয়েছে বা শিশু একাডেমি সরকারি রয়েছে, পর্যাপ্ত জায়গা নেই এবং নিজস্ব কোনো ভবন নাই। আমরা যদি আজকে শিশুদেরকে সংস্কৃতি মনস্ক করে তুলতে পারি, মুক্তিযুদ্ধের চেতনা উদ্দীপ্ত করতে পারি এবং একই সাথে এই বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের বাংলাদেশ যদি তাদের কাছে তুলে ধরতে চাই, প্রথমেই তাদের
শিক্ষার পাশাপাশি তাদের চিকিৎসা, তাদের বিনোদন এবং তাদের সাংস্কৃতিক বিকাশের জন্য আমাদের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারে যারা সিলেট বিভাগের যারা মন্ত্রী হয়েছেন তাদের কাছে অনুরোধ করব সিলেটের শিশুদের জন্য, সংস্কৃতি কর্মীদের জন্য তাদের জন্য একটু পরিকল্পনা থাকে এবং সিলেটের মানুষ উপকৃত হবে। ধন্যবাদ রজত। সাইমা, আপনার কাছে জানতে চাইবো যে নতুন সরকার, একেবারে নতুন, একদিন বয়স, আজকেই প্রথম বয়স, একদিনের বয়স, সেই সরকারের কাছে একজন সিলেটের বিভাগের একজন নাগরিক হিসাবে আপনার প্রত্যাশা কী? ধন্যবাদ আপনাকে। আর ধন্যবাদ জানাচ্ছি আমি নতুন যারা আজকে দায়িত্ব নিয়ে যা 1 বছর জাস্ট একদিন হয়েছে আপনি বললেন, তাদেরকে ধন্যবাদ। আর আমি সিলেটবাসী হিসেবে আমার দাবি যেটা, বা আমি যেটা চাই এই সরকারের কাছে, সেটা হচ্ছে যে আমাদের সিলেটে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পর্যটন নগরী বলা যায়, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমি চাই এই জায়গাগুলো যেন সবাই দেখুক, উপভোগ করুক। কিন্তু সেই জন্য দরকার কি, সেই জায়গাগুলোর, এত সুন্দর সুন্দর জায়গাগুলোর পৃষ্ঠপোষকতার দরকার, এবং সুন্দর করে যাতে একজন মানুষ অনেক দূর থেকে সে আসলো, আমার নগরীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো দেখার জন্য সে আসলো, কিন্তু তার আসার পথে যেন সে যেন প্রপারলি আসতে পারে। যে যোগাযোগ ব্যবস্থাটার অবস্থা অনেক নাজুক আমরা দেখি, এবং সে পৌঁছার পর তার থাকা, তার ওই জায়গাগুলোর দেখা যায় অনেকেই অভিযোগ করে প্রপার স্যানিটেশনের সমস্যা হয়, যোগাযোগ ব্যবস্থার সমস্যা, রাস্তার সমস্যা। এই জায়গাগুলোর যেন ওনারা একটু ফোকাস দেন, যাতে এই জায়গাগুলো প্রপারলি যোগাযোগ ব্যবস্থাটা যাতে সুন্দর হয়, এবং ওই জায়গাগুলোর থাকার, খাওয়ার এবং বিশ্রাম নেওয়ার প্রপার হয়, সুবিধা হয়। এবং যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যেমন অনেক সময় দেখা যায় একটা সুন্দর জায়গা, কিন্তু অনেক সময় আসলে সিলেট বিভাগটাই জুড়েই তো পর্যটন কেন্দ্র রয়েছে, সেইগুলোর অবকাঠামো উন্নয়ন। আর শেখর, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি একজন নতুন প্রজন্মের একজন প্রতিনিধি, সেই হিসাবে নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? ধন্যবাদ ইকরামুল ভাই আপনাকে। এই সময় টিভির মাধ্যমে আমাদের যে নতুন মন্ত্রিপরিষদ, আমাদের যে নতুন সরকার, আমি আমার পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে প্রথমেই ওনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর চাওয়ার অনেক কিছু আছে সরকারের কাছে, তবে আমি যেটা প্রথমে মনে করি, একটা দেশের উন্নয়ন নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার উপরে। নতুন সরকারের কাছে আমাদের তরুণ প্রজন্মের একজন চাওয়া হিসেবে এটাই থাকবে যে ওনার যে ঢাকা টু সিলেট যে 4 লেনের যে রাস্তা, এটা দ্রুত বাস্তবায়ন। আর সিলেট টু ঢাকা আমাদের রেল যোগাযোগের যে ডাবল লাইন, এইটার দিকে যেন সরকারের ভালো একটা দৃষ্টি থাকে। এবং এর সাথে আমি বলবো যে ঢাকা টু চিটাগংয়ের ট্রেনের যে বগি বাড়ানোর ব্যাপারে আমার একটা আবেদন থাকবে নতুন সরকারের কাছে। ধন্যবাদ। রজত, সর্বশেষ আপনার কাছে অল্প সময়ের মধ্যে একটু জানতে চাচ্ছি, এই যে যোগাযোগ ব্যবস্থা সব কিছু মিলে সিলেট একটা উন্নয়ন একটা দিকে যাচ্ছে, গত 10 বছরে এইগুলোর কেমন উন্নয়ন হয়েছে? গত 10 বছরে আসলে আমাদের অনেক অবকাঠামোগত অনেকগুলো উন্নয়ন হয়েছে। আমাদের সড়ক ব্যবস্থার, বিশেষ করে নগর ব্যবস্থায় অনেক উন্নয়ন হয়েছে, এবং বর্তমান সরকারের পক্ষ থেকে আমাদের, আপনি নিজেও জানেন যে জেলটা স্থানান্তরিত হচ্ছে, নগরে অনেক জায়গা বের হচ্ছে। যে কথা শেখর বললেন, যে কথা সাইমা বললেন, আমাদের পর্যটন কেন্দ্রগুলো দেখার জন্য দেশ বিদেশের মানুষ এখানে আছে, সেই জায়গাগুলোতে আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য, যেটা শেখর বললেন সড়ক ব্যবস্থা উন্নয়নের জন্য, মনে করবো যে আমরা যে উন্নয়নটা হয়েছে তার গতি যেন একটু বাড়ানো হয় এবং সামগ্রিকভাবে সিলেটের মানুষ উপকৃত হবে। ধন্যবাদ আপনাদেরকে, সবাইকে ধন্যবাদ। আসলে আমাদের যোগাযোগ খাতে সরকার গত 10 বছরে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, উন্নয়ন খাতের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। জাফর, শুনছিলেন সিলেটের একেবারে নতুন প্রজন্মের আমাদের প্রতিনিধিদের প্রত্যাশা নতুন সরকারের কাছে, যেই সরকারের বয়স হয়েছে মাত্র একদিন। আগামী দিনগুলোতে এই সরকার একটি উন্নয়নমূলক একটি কর্মকাণ্ড চালিয়ে যাবেন, সিলেটকে উন্নয়ন করবেন। সিলেটের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। জাফর, এই ছিল জনপদের সময়ের সিলেটের। দেখছেন জনপদের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তমব্রু শূন্যরেখা অবস্থানরত রোহিঙ্গাদের সরাতে নতুন পায়তারা শুরু করেছে মিয়ানমার। সীমান্তে দেশটির অভ্যন্তরে ঘন ঘন গুলি বর্ষণ, রাতে কাঁটাতার ঘেঁষে অতিরিক্ত সৈন্য সমাবেশের পাশাপাশি নতুন করে খালের ওপর সেতু নির্মাণ করছে। এতে বর্ষা মৌসুমে শূন্যরেখা ও স্থানীয় কৃষি জমি পানিতে তলিয়ে যাবে বলে দাবি রোহিঙ্গা ও স্থানীয়দের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট।
মিয়ানমারের সব দৃষ্টি যেন বান্দরবানের তমরু সীমান্তে শূন্যরেখায়, যেখানে 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে আশ্রয় নেয় প্রায় 4,500 রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের সরাতে বারবার নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এজন্য সীমান্তে দেশটির অভ্যন্তরে ঘন ঘন গুলিবর্ষণ, অস্ত্র উঁচিয়ে হুমকি, রাতে সীমান্তে সৈন্য সমাবেশ ঘটানো হচ্ছে। তারপরও নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া ছাড়া শূন্যরেখা ছাড়তে রাজি নন রোহিঙ্গারা। এই জন্য আমরা রোহিঙ্গা এখানে যারা আছে তারা খুব আতঙ্কিত আছি। পাশে না যাই বললাম মানা করলে জানি পারে। এবার শূন্যরেখা থেকে রোহিঙ্গাদের সরাতে নতুন পায়তারা শুরু করেছে মিয়ানমার, যে কারণে তমরু খালে নতুন করে তৈরি করছে ব্রিজ। এটি হলে খালে পানির স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটবে এবং বর্ষা মৌসুমে শূন্যরেখা বাংলাদেশের অভ্যন্তরের কোনারপাড়া সহ কৃষি জমি পানিতে তলিয়ে যাবে বলে দাবি স্থানীয়দের। রোহিঙ্গা আসার কারণে শুধু এদেরকে এখান থেকে তাড়া দেওয়ার কারণে ওই জিনিসটা করতেছে। আমাদের গ্রাম ডুবে যাবে, ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে। তবে জেলা প্রশাসক জানালেন, খালে নতুন করে ব্রিজ নির্মাণের বিষয়টি নজরে এসেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করা হবে। স্থানীয় বিজিবির সাথে কথা বলবো এবং আমাদের সরকারের পক্ষে যেটা করণীয় সেটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের কনসার্ন যে মন্ত্রণালয়গুলো আছে আমরা তাদেরকে জানাবো। তমরু সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের চিকিৎসা সহ মানবিক সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন, বিজিবি ও আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় আরও থাকছে। পর্যটন মৌসুমেও পর্যটক নেই কুয়াকাটায়, লোকসানের মুখে ব্যবসায়ীরা। আগামী 5 বছরে পাল্টে যাবে চিত্র, আশ্বাস জনপ্রতিনিধির। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় চট্টগ্রামের সিআরবি এলাকায় রিপোর্টার কমলদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল হক। সরাসরি চলে যাব সেখানে। ধন্যবাদ জাফর। আপনি জানেন যে 2017 সালের 25শে আগস্ট যখন বাংলাদেশে ব্যাপক আকারে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়, তখন রোহিঙ্গাদের একটি অংশ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তমরু সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছিল, 0 পয়েন্টে কোনারপাড়া এলাকায়, যার সংখ্যা প্রথম পর্যায়ে ছিল প্রায় 15,000-এর মতো। পরবর্তী প্রশাসন সেখানে কিছু লোকজনকে বাংলাদেশের টেকনাফের উকিয়া এলাকায় নিয়ে আসে। এখনও সেখানে প্রায় অন্তত 4 থেকে 5,000-এর মতো রোহিঙ্গার অবস্থান রয়েছে 0 পয়েন্টে। আর এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশের মূল ভূখণ্ডে পাঠানোর জন্য গত কিছুদিন ধরে কিন্তু মিয়ানমার সেনাবাহিনী নানা ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এর মাঝে নতুন করে একটা চক্রান্ত তারা শুরু করছে, সেটি হচ্ছে সেখানে একটা খাল রয়েছে, যে খালটি বেশি বড় না, সেই এলাকায় তারা এখন বাঁধবা এবং তারা সেখানে সেতু নির্মাণের চেষ্টা করছে। এর ফলে কিন্তু যদি সেতুটি নির্মাণ হয় তাহলে কিন্তু সেখানে বিস্তীর্ণ এলাকা জলপ্লাবিত হয়ে পড়বে বর্ষা মৌসুমে। এই যে মিয়ানমারের চক্রান্ত, সেই চক্রান্ত নিয়ে কথা বলবো। একসময় বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার যে রাষ্ট্রীয় দূতাবাসে কর্মরত ছিলেন এবং বাংলাদেশ নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলামের সাথে আপনি যে মিয়ানমার যে চক্রান্তটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা মিয়ানমার দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে যারা শূন্যরেখায় যারা আছে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য। এটার পেছনেও তাদের একটা কারণ আছে। বিভিন্ন সারা পৃথিবী দেখে যে শূন্যরেখায় এই মানুষগুলি বসবাস করছে, এটা একটা জ্বলজ্বন্ত প্রমাণ যে মিয়ানমার তাদেরকে এখানে ঠেলে দিয়েছে। তারা মনে করছে হয়তো এই লোকগুলোকে যদি বাংলাদেশে পুশ করা যায় বা ডিসলজ করা যায় তাদের অবস্থান থেকে, তাহলে সেটা হবে কি যে এখানে আর কাউরে দেখানোর মতো বোধ কোনো লোক থাকবে না। আসলে এটা তারা এক ধরনের, আমি বলবো যে দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস, অর্থাৎ মানুষ বলে বোকার স্বর্গে। সারা বিশ্ব জানে যে এখানে 7 লক্ষ মোট, এখন প্রায় 10 লক্ষের মতো লোক এখানে বসবাস করছে। তো এই মানুষগুলোকে কোথায় তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, কোথায় পুনর্বাসন করবে, আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে বারবার বলছে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে সেটেল করবে ওখানে, সেই সব জিনিস না করে এই কিছু মানুষকে 4,000 থেকে 5,000 মানুষকেও তারা সেখানে আনসেটেল করার জন্য এক ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। সেটার প্রমাণ হচ্ছে যে সেখানে তারা ব্রিজ নির্মাণের নামে, তারা সেখানে বাঁধ নির্মাণের নামে সেখানে ইনান্ডেটেড করলে এই মানুষগুলো তাদের এখানে জীবিকা যে অর্জন করছে, নির্বাহ করছে বা সেখানে যে বসবাস করছে সেটা আর থাকবে না। তারা বাধ্য হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসবে, কারণ ওদিকে যাওয়ার মতো তাদের কোনো জায়গা নেই। এই জিনিসটাই তারা করতে চাচ্ছে। আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, এখনো কিন্তু রাখাইনের মধ্যে জাতিগত আবারও দাঙ্গা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মিয়ানমার কিন্তু তাদের জাতিগত প্রায় 140 জন জাতিগোষ্ঠী রয়েছে, তাদেরকে দমন করার চেষ্টা করছে, সেই দমন কিন্তু এখনো অব্যাহত আছে। এই বিষয়টাকে আপনি কোন দৃষ্টি দেখবেন এখন যে সংঘাতটি চলছে তাদের মধ্যে? আসলে এটা তো দীর্ঘকালীন, তাদের একদম জন্মসূত্র। মিয়ানমারের স্বাধীনতা পরবর্তী কাল থেকে শানরা বিদ্রোহ করে চলছে, কারেনরা বিদ্রোহীতে আছে, মহনরা বিদ্রোহীরা আছে, আরাকান আর্মি। আমাদের বিশেষ করে কনসার্ন হচ্ছে যেহেতু আরাকানের সাথে আমরা এখন কনসার্ন, আরাকান আর্মি অনেক দিন থেকে সেখানে তারা
তাদের বিদ্রোহী তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাট এখন ইদানিং গত সপ্তাহে যেটা হয়েছে, তারা বলছে, মিয়ানমারের ভাষ্য হচ্ছে সেখানে আরাকান বিদ্রোহীরা তৎপরতা চালিয়েছে এবং তাদের 19 জন সৈন্য সেখানে নিহত হয়েছে। বাট এটা আমার মনে হয় মিয়ানমার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বা আন্তর্জাতিক যেই ফোকাস এখন রোহিঙ্গাদের উপরে, সেটাকে আবার একটু সরানোর জন্য তারা অনেক সময় তারা ইন্টারনালি কিছু জিনিস অ্যারেঞ্জমেন্ট করে নেয় এবং সেখানে কারণ সেখানে ব্যাপক সৈন্য সমাবেশ আছে এই মুহূর্তে মিয়ানমারের। সেখানে যে আরাকান আর্মি চলাচল করতে পারবে, আরাকান আর্মি গিয়ে সেখানে যে তাদের উপর আঘাত হানতে পারবে, সেরকম শক্তি আরাকান আর্মির এই মুহূর্তে নাই। এটা আমার মনে হয় তারা এক ধরনের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সেখান থেকে সরানো এবং সেখানে আরও বেশি সৈন্য সমাবেশ করার একটা অজুহাত হিসেবে তারা দাঁড় করানোর চেষ্টা করছে। এটা আমার কিন্তু আপাতত আমার ব্যক্তিগত মতামত সেখানে, কারণ যত বেশি সেখানে একটা অজুহাত নিয়ে আরাকান আর্মির বিদ্রোহী তৎপরতাকে দমন করার নামে বলবে যে আমরা সৈন্য সমাবেশ ঘটাচ্ছি, কারণ সেটা তাহলে বলা যাবে না যে রোহিঙ্গাদেরকে দমন করার জন্য তারা সৈন্য সমাবেশ ঘটাচ্ছে, এই কথা বলতে পারবে না। ধন্যবাদ মেজর আমদাদ। শুনছিলেন জাফর বলছিলেন মেজর আমদাদ যে মিয়ানমার কিন্তু বারবার নানা ধরনের চক্রান্ত করে যাচ্ছে। তারা যেমন রোহিঙ্গাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে, শূন্য রেখা মাত্র 3 থেকে 4 হাজার রোহিঙ্গা রয়েছে, তাদেরকে যেন বাংলাদেশের মূল ভূখণ্ডে ফেরত পাঠাতে পারে সেই প্রক্রিয়া তারা নানা ধরনের চক্রান্ত করছে। আবারও তারা কিন্তু মিয়ানমারে কিন্তু এখন আবার জাতিগত আরেকটি সংঘাত দেখা দিয়েছে, যেটি বলা হচ্ছে আন্তর্জাতিক দৃষ্টিকে অন্য খাতে নেওয়ার জন্য, রোহিঙ্গাদের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার এই ধরনের বারবার চক্রান্ত করছে বলে কিন্তু অভিযোগ রয়েছে। তো জাফর, আমরা আলোচনা করছিলাম রোহিঙ্গা ইস্যুতে, এখানে শেষ করছি। হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রংপুর অঞ্চলে শীতের সঙ্গে বাড়ছে আগুনে পুড়ে হতাহতের সংখ্যা। জানুয়ারির প্রথম এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। রতন সরকারের রিপোর্ট। শীত থেকে বাঁচতে খড়কুটোতে আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে গিয়ে গত বছর শীতে 28 জনের মৃত্যু হয়েছিল কেবল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শেষে ফিরতে পারলেও নানা বয়সের 2 শতাধিক নারী পুরুষের জীবনে নেমে এসেছে প্রতিবন্ধকতার অভিশাপ। চলতি বছরের প্রথম সপ্তাহে 3 জনের মৃত্যু দিয়ে শুরু হয়েছে এখানে নতুন বছর। আমার বোন পুরা গেছে, আগুন তাবার হয়েছিল, আমার বোন মারা গেছে। বেডের সংখ্যা কম, ডাক্তার তো কাল থেকে ঢুকে নেই। সরকারি এই মেডিকেলে 14 শয্যার বার্ন ইউনিট থাকলেও 2-3 গুণ পোড়া মানুষের চিকিৎসা চলে সাধারণ ওয়ার্ডে। শীতে বাড়তি প্রস্তুতির কথা জানালেন পরিচালক। আগুনের কাছে গেলে টাইট কাপড় চোপড় পরে যেতে হবে এবং আগুন লাগার সাথে সাথে যেন আগুনটা নিভিয়ে ফেলে তাকে হাসপাতালে প্রেরণ করা যায়, তাহলে মৃত্যুহার এবং বার্নের কারণে যে মরবিডিটিগুলো হয় সেটা কমানো সম্ভব। অজ্ঞতা, অসাবধানতাকেই চিহ্নিত করে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা। অগ্নিকাণ্ড থেকে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা বিভিন্ন বস্তিতে, মার্কেটে, শিক্ষা প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে প্রায়শই মহড়া করে থাকি এবং জনগণকে সচেতন করি। সাবধানতা আর পরিস্থিতি মোকাবেলার কৌশল জানা থাকলে মৃত্যু ও বড় ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সচেতন মানুষ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। উত্তরাঞ্চলে তীব্র শীতে জনদুর্ভোগ নিয়ে আলোচনায় রংপুরের সাহেবগঞ্জ এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাফর, আমরা আসলে যে এই প্রসঙ্গটি নিয়ে আজ আলোচনার জন্য এসেছি একটু শহরতলির একটি এলাকায়। এখানে আজ আমরা তাদের সঙ্গে কথা বলবো যে এই বিশেষত গ্রাম অঞ্চলে শীতের সময় শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আসলে উত্তাপ নিতে গিয়ে এই অঞ্চলে অসংখ্য ঘটনা ঘটে, যে ঘটনাগুলো অনেক বিয়োগান্তক। মানুষের মৃত্যু এবং আগুনে পোড়া অসংখ্য মানুষ ভালো হয়ে বাড়ি ফিরলেও আসলে তাদের কর্মজীবন ঠিক স্বাভাবিক থাকে না। যেহেতু এই গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে এই প্রচলনটি একটু বেশি, একটু জানতে চাইবো এখানে উপস্থিত আপনি এই যে ঘটনাগুলো ঘটছে এটিকে কিভাবে দেখেন? আমরা এই ঘটনাগুলো দেখতেছি যে এইভাবে যে আগুনের তাপে যে অনেক মহিলা পুরুষ মারা যাচ্ছে, তারা বুঝতে পারে না আগুনের তাপটা কিভাবে লাগে যাচ্ছে। তাই এই দিক দিয়ে আমাদেরকে সচেতন থাকা দরকার। এই সচেতনতার জন্যই বলতে হবে মানুষকে যে কিভাবে। এই সচেতন কি আমাদের এই অঞ্চলের মানুষ কি সচেতন, একটু সাবধান কি হয়? সাবধান কিন্তু তাদেরকে বলতে হবে, বলতে গেলেই তারা যদি বুঝতে পারে তাহলে সচেতন হবেই। আচ্ছা, আপনি তো একজন তরুণ প্রজন্মের, এই সমস্যাটি সমাধানের জন্য সচেতনতার কথাই মানুষ বলে, সাবধানতা। আপনি একজন যুবক হিসেবে এক্ষেত্রে মানে কি বলবেন?
আসলে এই সমস্যা থেকে সমাধান পেতে সচেতনতার অবশ্যই প্রয়োজন আছে। সাথে সাথে আমি মনে করি যদি আসলে আমাদের গ্রামে যারা একদম নিরীহ শ্রেণী আর কি, তারা একটু শৈত্য থেকে মানে শীতের প্রকোপ থেকে বাঁচার জন্যই আসলে এই কাজটি করে থাকে। তো এলাকায় যারা ধনাঢ্য ব্যক্তি আছে, যারা দানশীল ব্যক্তি, যারা সমাজকর্মী আছে, বিভিন্ন দলের নেতাকর্মী আছে, তারা যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে তাদেরকে শীতের কাপড় বিতরণ করে বা অন্য কোনোভাবে আর্থিক সহযোগিতা করে তাদেরকে যদি সহযোগিতা করে, এটি একটি ব্যাপার যে এভাবে মানুষের যদি গরম কাপড় থাকে তাহলে আসলে তারা আগুনের কাছে যাবে কেন এই প্রসঙ্গে বলছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেক কাপড় চোপড় থাকার পরেও কিন্তু মানুষ যায়, আর মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয় বেশি কাপড় পরে থেকে ওইভাবে আক্রান্ত হওয়ার কারণে। আমরা দেখেছি পরিসংখ্যানে যেটি দেখছি আমরা যে এই ঘটনাগুলো ঘটছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মৃত্যু হচ্ছে এবং আগুনে পুড়ে জীবনের বাকি অংশটাকে আসলে অনিশ্চিত করে তুলছে যারা, তাদের নারীর মধ্যেই নারীদের সংখ্যাটাই বেশি। আমাদের এখানে কয়েকজন নারী উপস্থিত রয়েছে, আমরা বিষয়টি একটু জানতে চাইবো যে শীতের সময় আগুন পোহাতে গিয়ে যে ব্যাপারটা, এটা কি কারণে হয়, আপনার কি মনে করেন? আচ্ছা, সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলের মহিলারা মানে শীত নিবারণের জন্য হচ্ছে খড়কুটো দিয়ে যখন আগুন জ্বালায়, তারা দেখা যাচ্ছে যে অনেক সময় ছোট বাচ্চা কোলে থাকে, তো বৃদ্ধ মহিলারা বা দাদি নারীরা যারা আছেন, তো ওনাদের হচ্ছে বয়স একটু বেশি থাকার কারণে হয়তো বা খেয়ালটা সেভাবে থাকে না, হয়তো বা কাপড়ের কোথাও আগুন লেগে গেলে বলতে পারে না। তো এভাবে দেখা যাচ্ছে বা বাচ্চাকে কোলে নিয়ে হচ্ছে আগুন তাপাচ্ছে, আবার ছোট বাচ্চারা পাশে থাকার সময় অনেক সময় বাচ্চারাও পড়ে যাচ্ছে আগুনে, তো হাত পা পুড়ে যাচ্ছে বা শরীরে বেশিরভাগ ক্ষেত্রে পুড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে আমরা যারা তরুণরা আছি, তো তরুণদের দায়িত্ব হচ্ছে যে যখন বৃদ্ধরা বা বাসার অন্যান্য বড়রা এই কাজটা করবে, তাদেরকে সচেতন করা যে না, এভাবে হচ্ছে আগুন তাপানো যাবে না, আগুন তাপালে হচ্ছে আগুন ধরে গেলে নিজেদেরই হচ্ছে ক্ষতি হবে। এবং বৃদ্ধ যারা আছে তাদেরকে বলতে গেলে বলা যায় যে হচ্ছে যে ধোঁয়াটা যে তৈরি হয়, বিষয়টা হচ্ছে মূল বিষয়টি যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে আসলে সচেতনতা, সাবধানতা। চিকিৎসকরা বলছে আসলে এই ধরনের ঝুঁকির মধ্যে না যাওয়াই ভালো। তো মূল বিষয়টি যেটি বেরিয়ে আসলো আমাদের এই আলোচনায় সেটি হচ্ছে সচেতনতা তৈরি করা, সচেতনতা তৈরির মাধ্যমে এই সমস্যার সমাধান হবে, এই প্রত্যাশা নিয়ে ফিরছি আমাদের স্টুডিওতে। জাফর, আপনার কাছে। পর্যটন মৌসুমেও পর্যটক নেই সমুদ্রকন্যা কুয়াকাটায়, লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তবে সরকারের ধারাবাহিকতায় আশার আলো দেখছেন তারা। জনপ্রতিনিধির আশা, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী 5 বছরে পাল্টে যাবে কুয়াকাটার চিত্র। রিপন মালির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। মৌসুমের এ সময়ে পর্যটকদের ভিড়ে মুখরিত থাকার কথা কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে সংসদ নির্বাচনের কারণে প্রায় 1 মাস ধরে পর্যটকদের আনাগোনা কুয়াকাটায় নেই বললেই চলে। ফলে সমুদ্র পাড়ে অলস সময় পার করছেন স্পিডবোট চালক ও ফটোগ্রাফাররা। একই অবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। নির্বাচনে 1 মাস আগে থেকেই আমাদের বেচা কিনা কম। পর্যটক মৌসুম হিসেবে পর্যটক খুবই কম। শুধু ক্যামেরাম্যান না, আরও এখানে পর্যটন এলাকায় যত ব্যবসা বাণিজ্য লোকজন আছে তাদের সবার অবস্থায় খারাপ। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আওয়ামী লীগ আশায় আশার আলো দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা। যে পর্যটক আসবে, থাকবে, ঠিক আছে, এগুলা অবশ্যই করবে তারা আর কি। মাস্টার প্ল্যান এগুলো এখন বাস্তবায়িত হলে আমরা অনেক উপকৃত হব। এদিকে পৌর মেয়র জানালেন, আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টার প্ল্যান এবার কার্যকর হলে আগামী 5 বছরে বদলে যাবে কুয়াকাটার চিত্র। এই সরকার 5 বছর আছেন এবং থাকবেন, তো আমার মনে হয় এই 5 বছরের বেশি দিন এই কুয়াকাটার উন্নয়নে আমার মনে হয় লাগবে না। এই 5 বছরই সর্বকিছু মনে হয় উন্নয়ন হবে ইনশাল্লাহ। শুধু পৌর কর্তৃপক্ষের অধীনে বর্তমানে কুয়াকাটায় 140 কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। গত 10 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মাস্টার প্ল্যান। আরও 5 বছর ক্ষমতায় থাকছে এ সরকার। তাই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে কুয়াকাটা হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এম এ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা। কুয়াকাটা পর্যটন কেন্দ্রের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় বরিশাল নদীবন্দর এলাকা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ।
জাফর, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে এই যে রিপোর্টটি দেখলাম, বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী, আর রয়েছেন বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি জনাব আবুল কালাম আজাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার বাম দিক দিয়ে শুরু করতে যাই। আমার বাম পাশে রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শফিকুল ইসলাম। শফিক, আপনি যদি আমাদেরকে বলেন যে আমরা রিপোর্টটি নিয়ে কথা বলছিলাম, কেন এমন পরিস্থিতি, কেন যারা পর্যটক তাদের অভাব কেন কুয়াকাটায়, কি বলবেন আপনি? আপনি তো গিয়েছিলেন কুয়াকাটায়। হ্যাঁ, আসলে কুয়াকাটায় যে পর্যটক যায় না তা নয়, আমি কিছুদিন আগে গিয়েছিলাম, পর্যটক যায়, আসলে ওখানে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকার কারণে ওখানের যে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, এসব কারণে হচ্ছে পর্যটকদের আকর্ষণ করতে পারতেছে না। আমরা যদি বিগত দিনগুলো স্ট্যাটিস্টিক দেখি তাহলে দেখি যে ওখানে সি বিচের যে স্তর সেটা কিন্তু ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এর পাশাপাশি যে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নাই, যেটা হচ্ছে পরিবেশকে দূষণ করছে, পাশাপাশি যে সৌন্দর্য সেটা নষ্ট হচ্ছে। একটা বোতল সি বিচে ফেলে রাখছে, একটা চিপসের প্যাকেট ফেলে রাখছে, কিন্তু সেটা তুলে নিয়ে যে একটি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে যে একটি সৌন্দর্য রক্ষার যে একটা উদ্যোগ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি আশা করি যদি এই সব যে সমস্যাগুলো যদি সমাধান করা হয় তাহলে পর্যটকরা সেখানে আসবে। সঙ্গে আছেন মনিরুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা জানি যে আপনিও কুয়াকাটা গিয়েছিলেন, তো আমাদেরকে বলবেন যে কুয়াকাটায় এত সৌন্দর্য, তারপরও কেন পর্যটক এখন আকর্ষণ হারাচ্ছে, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আমার বাস্তব জীবনের কিছু কথা বলি। আমি সর্বপ্রথম সেখানে যাই 2012 সালে। এরপর সে সময়ে যখন আমরা যাই তখন দেখছি উপচে পড়া ভিড়। এরপর আমি বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু এখন এই বড় মৌসুমে আমরা দেখতে পাচ্ছি যে আগের তুলনায় এখন পর্যটকরা কিছুটা কম। তো এর কারণ হিসেবে আরেকটা বিষয় এখানে যে আমরা সবাই জানি যে এই পর্যটন কেন্দ্রটি সমুদ্রকন্যা হিসেবে পরিচিত, এবং এটি হলো একমাত্র জায়গা বাংলাদেশের মধ্যে না, শুধু পৃথিবীর মধ্যে বলতে গেলে অন্যতম একটা জায়গা যেখান থেকে একই জায়গা থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। এখন ব্যাপার হলো যে এত কিছু থাকার পরে এই যে সমুদ্রকন্যা, এখানে কেন পর্যটন আমরা পাচ্ছি না? তো এর প্রথম কারণ হিসেবে আমি যেটি বলতে চাই সেটি হলো যে এখানে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে, যেটি আমাদের সঙ্গে আছেন কাজী আফরিদা তাসনিম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী। তাসনিম, আপনি কি আমাদেরকে বলবেন, আপনিও তো আমরা জানি যে কুয়াকাটায় সম্প্রতি বেরিয়ে এসেছেন, সেখানে পর্যটকদের সংখ্যা আমরা কম দেখছি এখন, এর কারণটা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। সম্প্রতি পর্যটকের সংখ্যা কম দেখা যাচ্ছে, কিন্তু কুয়াকাটায় কিন্তু প্রায় আমি অনেকবার গিয়েছি, 17-18 বার। এর মধ্যে দেখা গিয়েছে যে পর্যটকদের উপচে পড়া ভিড়, হোটেলেও মাঝে মধ্যে অ্যাকোমোডেশনের সমস্যা হয়ে যায়। তো নির্বাচন ছিল এবং বাংলাদেশের জনগণ যে নির্বাচনের প্রতি উন্মুখ ছিল, 5 বছর পর একটা জাতীয় ইলেকশন, অন্যদিকে বিভিন্ন ফাইনাল পরীক্ষা, পিএসসি, জেএসসি, এটা একটা ফ্যাক্ট করেছে। আবার শীতকালীন যে সময়টা ভ্রমণের জন্য সেটাও শেষ হয়ে যায়নি। তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস আবার ইনশাল্লাহ আশা করা যায় যে দেখা যাবে পর্যটকদের ভিড়। ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি, সবশেষে আমরা কথা বলতে চাই বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ। আপনি কি আমাদেরকে বলবেন যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, পর্যটক শূন্যতা ভুগছে কুয়াকাটা, এই অবস্থার উন্নয়নে কি করণীয় বা কিভাবে এর উত্তরণ ঘটবে? যথার্থই বলছেন আপনি, যে কথা বলছেন যে উন্নয়নের জন্য কি কথা, উন্নয়নের তো এবং আকাঙ্ক্ষার তো কোনো শেষ নেই। কিন্তু পৃথিবীর নানান দেশের বিভিন্ন সমুদ্র সৈকতের সাথে যে মনোরম সাদৃশ্য পূর্ণ অনেক কিছু থাকে, মানুষ একের মধ্যে দুই পেতে চায়। সেজন্য দেখেন যে এরা আসলে কুয়াকাটায় যে কয়েকটা জিনিস ঐতিহাসিকভাবে দেখা যায় সেইটা, এবং বলতে হয় শুধুমাত্র কিন্তু সমুদ্র সৈকত। ঢাকা থেকে কিন্তু দূরত্ব মাত্র 380 কিলোমিটার, কিন্তু ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে সময় কিন্তু কম লাগছে। কিন্তু এই বছরটায় প্রতি বছরই হয়, কিন্তু আমি দেখি গত 10 বছর যদি আপনার অ্যানালিসিস অনেক বাড়ছে, কিন্তু বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগের যে পরিবেশ, আমি যতদূর জানি, যদি ভুল না হয়ে থাকে, তাহলে বিনিয়োগকারীদেরকে ওইখানে অনুমতি দেওয়া হচ্ছে না বিনিয়োগের জন্য, এই মাস্টার প্ল্যানের কারণে। সেই মাস্টার প্ল্যান যদি অনুমোদন হয় তখন দেখবেন যে কুয়াকাটার আরও উন্নয়ন হবে। আরেকটি কথা আমি বলতে চাই যে কুয়াকাটার যে বেড়িবাঁধটি, সেই বেড়িবাঁধটি কিন্তু একেবারে একজন গেলে কিন্তু বলে যে যাবো, যে সে বেড়িবাঁধটা তো ঠিক হয় নাই। বেড়িবাঁধটা কিন্তু একেবারে বেশ কিছু কিলোমিটার ভাঙাচোরা রয়েছে। তো সেইগুলির সাথে আবার দেখবেন যে হতাশ হওয়ার কিছু নাই। কিন্তু এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে উন্নয়ন, সে তার ধারাবাহিকতা কিন্তু থেমে নাই। যখন পায়রা বন্দর চালু হবে তখন একের মধ্যে দুই পাবে, মানুষ কিন্তু যাবে।
আসলে আমরা শুনছিলাম যে কুয়াকাটার যে সমস্যাগুলো রয়েছে, যে কারণে পর্যটক এখন পর্যন্ত একসময় ছিল, এখন একটু কম। এই সমস্যার সমাধান অবশ্যই হবে। এখানে যারা আলোকচক রয়েছেন, পর্যটকরা আবার আসবে এবং উন্নয়ন হচ্ছে এবং সেই এলাকায় দর্শনীয় করা তোলার জন্য যা কিছু দরকার সরকার এমনটা করবেন, এমনটাই প্রত্যাশা করছেন সকলে। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে কুয়াকাটা সম্পর্কিত আজকে আলোচনার সর্বশেষ। কুয়াকাটা পর্যটন কেন্দ্রের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বরিশাল নদীবন্দর এলাকা থেকে অতিথিদের নিয়ে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফিরদৌস সোহাগ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন মন্ত্রীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। প্রথম কার্যদিবসে সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রীরা, কাজে গতি বাড়ানোর প্রত্যয়। নবগঠিত সরকার দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে প্রত্যাশা সাধারণ মানুষের। শিক্ষা, যোগাযোগ ও পর্যটন ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান। এবং তমরু শূন্যরেখায় থাকা রোহিঙ্গাদের সরাতে মিয়ানমারের নতুন পায়তারা। খালের ওপর নির্মাণ হচ্ছে সেতু, বর্ষায় চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।